সৌরভ নিজের স্ত্রী আর 2 বাচ্চার সঙ্গে নিজের পরের জীবনটা খুব আনন্দে হাসি খুশিতে কাটাতে চেয়েছিল। ওর একটা বড় আর খুব সুন্দর একটা ঘরের দরকার ছিল, যেখানে ও নিজের পরিবারের সাথে শান্তিতে থাকতে পারত। এরই মাঝখানে একজন ব্রোকার ওকে একটা ঘরের ব্যাপারে বলল, যেটা শহরের একেবারে কোণে রয়েছে, একদম কোনো ফার্ম হাউসের মতো। ঘর তো সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু সমস্যা এটাই ছিল যে এই ঘরটা শহর থেকে অনেক দূরে একদম নির্জন এলাকায় ছিল। এই কারণে এই ঘরের দাম এর আসল দামের থেকে অনেক কম ছিল, যেটা একটা লাভের ডিল হতে পারত। রিয়া, হোয়াট ডু ইউ থিঙ্ক? এই ঘরটা আমাদের জন্য কেমন হবে? আমাকে তো খুব ভালোই লাগছে। হুম, ঘর তো সত্যিই খুব সুন্দর, কিন্তু প্রবলেমটা হলো যে এই এলাকাটা খুব নির্জন, আর এখানে একমাত্র শুধু আমাদের ঘর হবে। আরে কিন্তু এটা তো খুব ভালো কথা, তাই না? কারণ এখানে আমরা শান্তিতে থাকতে পারবো, শহরের এত কোলাহল থেকে অনেক দূরে। এখানে খুব আনন্দে থাকবো। এই কথাটাও ঠিকই। ওয়েল, যদি তোমার ঠিক লাগে তাহলে এটাই ফাইনাল করা যাক। আর নয় তো কি, এত সুন্দর আর এত বড় ঘর, তাও আবার এত কম দামে। এ তো সত্যি দারুণ ডিল হবে। আর এমনিতেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তক্ষুনি চলে যাব। একদম ঠিক। এরপরে সৌরভ ওই ঘরটা কিনে ফেলে। ঘরটা খুবই সুন্দর ছিল, খুব বড় ছিল। যখন ওরা সবাই ঘরে এন্টার করে, তখন ওরা ওই ঘরের মধ্যে অনেক আজব আজব পেন্টিং দেখতে পায়। পেন্টিং অনেক মার্ডার্স, ক্রাইমস আর ধর্ষণের ছিল। পেন্টিং এর প্রথম ইমপ্রেশন করা মাত্র সৌরভ খুব রেগে যায় আর ওই ঘরের এক্স ওনারকে কল করে। আরে শুক্লা বাবু, এটা আপনার কি ধরনের ঘর? এত খারাপ পেন্টিং কে লাগায় শুনি? আরে সরি সরি সরি, আমি ওগুলো সরাতে ভুলে গেছি। আসলে আগে যে ভাড়াটে ছিল, এগুলো তাদেরই পেন্টিং। কোনো ব্যাপার না, আমি কিছু জনকে পাঠিয়ে ঘর থেকে সব পুরনো জিনিস সরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম, এটা করলেই ভালো হবে। এই কাজটা তাড়াতাড়ি করুন। এরপর ওই ঘর থেকে সমস্ত পুরনো জিনিসপত্র বাইরে করে দেওয়া হলো। ঘরের সব পেন্টিংস, পুরনো ফার্নিচার্স আর বাকি সব কিছু। প্রায় 1 সপ্তাহ অবধি সব কিছু ঠিকঠাক চলল, কিন্তু 1 সপ্তাহ পরে হঠাৎ করে একদিন সন্ধ্যায় পুরো ঘরের কারেন্ট চলে যায়। ও শিট! হঠাৎ এই লাইটস কেন চলে গেল? তাড়াতাড়ি কিছু করো, খাবারও তৈরি হয়নি এখনো। রিয়া ক্যান্ডেলস জ্বালানোর জন্য কিচেনে চলে যায় আর ক্যান্ডেলস জ্বালিয়ে নেয়, কিন্তু বারবার ক্যান্ডেলস নিভে যায়। আর তখনই ঠিক ওর পেছন থেকে একটা হাত রাখার অনুভব হয়, যেটা আস্তে আস্তে ওর গলার কাছে এগোচ্ছিল। রিয়া তক্ষুনি পেছনে ঘুরে, তখন ওই হাত উধাও হয়ে যায়। কিন্তু রিয়া নিজের থেকে কিছুটা দূরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, যার হাতে একটা মারাত্মক চাকু ছিল। এটা দেখা মাত্রই ও চিৎকার করে ওঠে। ওর চিৎকারের আওয়াজ শুনে সৌরভ তক্ষুনি ওখানে চলে আসে। আরে কি হলো রিয়া, তুমি এত জোরে চিৎকার করলে কেন? সৌরভ, আমি আমি এক্ষুনি একটা লোকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, যার হাতে চাকু ছিল, আর আর ও আমাকে মারতে আসছিল। এলো, এ তোমাকে মারার চেষ্টা করছিল? এ তুমি কেমন আজগুবি কথা বলছো? এখানে আমরা ছাড়া আর অন্য কেউই নেই। না সৌরভ, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি এই ঘরে কিছু তো গন্ডগোল রয়েছে। তুমি তুমি আগে শান্ত হয়ে যাও আর জল খাও। এর পরের মুহূর্তে লাইট চলে এলো আর পুরো ঘর জগমগিয়ে উঠল। এরপরে সৌরভ দেখল যে সবকিছু একদম ঠিক আছে। নিশ্চয়ই এটা রিয়ার কোনো ভ্রম ছিল। এটা শুধু একমাত্র একটা ঘটনা ছিল না, যেটা ওরা এই ঘরে অনুভব করেছিল। এরপর থেকে তো একের পর এক এমন ঘটনার জন্ম নিল,
যেটা কোনো সাধারণ মানুষের জীবনটাকে নষ্ট করে দেয়। প্রায় টেবিলে রাখা কাঁচের গ্লাস নিচে মাটিতে পড়ে যেত, যে কারণে ভাঙা কাঁচ নিচে পড়ে রয়ে যেত। সব জিনিসপত্র নিজের জায়গা থেকে নিজের থেকে সরে যেত। রিয়া প্রায় নিজের মেয়েকে একা একা বিড়বিড় করতে শুনতে পেত। এইভাবেই একদিন সকালে রিয়া যখন লিভিং এরিয়াতে এলো, তখন ও নিজের মেয়ের মুখ থেকে যেটা শুনল সেটা শুনে ওর হুঁশ উড়ে গেল। না, আমরা এখান থেকে কোথাও যাব না। এটা আমাদের ঘর। আমি দেখব তুমি কিভাবে আমাদেরকে ঘর থেকে বাইরে বার করো। মুন্নিকে এই কথা বলতে দেখে রিয়া খুব অবাক হয়ে রয়ে যায়। ও এই কথাটা সৌরভকে গিয়ে বলল, কিন্তু সৌরভ ওকে বাচ্চার একটা মজার ছেলে খেলা ভেবে একেবারে চোখের আড়াল করে দিল। কিন্তু এখন খুব তাড়াতাড়ি এই ঘরে সেই মারাত্মক রাত আসতে চলেছিল, যেটার মুখোমুখি এর আগে এই ঘরে পুরনো ভাড়াটেরা করেছিল। আজ অমাবস্যার রাত ছিল, যখন কালো মেঘ ছেয়ে গেছিল। পুরো পরিবার নিজেদের রুমে শান্তিতে ঘুমোচ্ছিল। তখনই দরজায় একজন খটখট করল। খটখট আওয়াজ শুনে রিয়া হঠাৎ অবাক হয়ে রয়ে যায়, আর দরজায় কে আছে এটা দেখার জন্য ও দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু তখনই ও মনে মনে এটা ভাবল যে এইভাবে মাঝরাতে দরজায় খটখট করাটা এটা সাধারণ ব্যাপার না। সেই জন্য সোজা দরজা খোলাটা উচিত হবে না, আগে জানলা দিয়ে দেখে নেওয়া উচিত। যখনই রিয়া জানলাটা হালকা সরিয়ে বাইরে উঁকি মেরে দেখল, ওর চোখ দুটো একেবারে খোলাই রয়ে গেল। একটা মাথা না থাকা লোক একটা কুড়ুল হাতে নিয়ে বারবার দরজা পিটে যাচ্ছিল। বারবার এই আওয়াজ আসার জন্য সৌরভও জেগে গেল আর বাইরে লিভিং এরিয়াতে চলে এলো, যেখানে ভয়ের চোটে রিয়া তখন ব্যাস নিজেকে সামলানোর চেষ্টাই করছিল। রিয়া, কি হয়েছে? তুমি এইভাবে পুতুলের মতো কেন দাঁড়িয়ে আছো? তখনই ঘরের চারিদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ গর্জন করতে লাগলো। হঠাৎ এটা শুনে সৌরভও একদম অস্থির হয়ে পড়ে। তখনই ওর নজর সামনে রিয়ার উপর পড়ে যায়, যে নিজের চুল দিয়ে মুখটাকে ঢেকে নিয়েছিল। এই আওয়াজগুলোর মাঝখানে হঠাৎ ওর নিজের বাচ্চাদের কথা মনে পড়ল, যারা রুমের ভেতরে একা ছিল। সৌরভ দৌড়তে দৌড়তে নিজের রুমের দিকে গেল, কিন্তু দরজা অবধি পৌঁছানোর পরে ওর একটা জোরে ঝটকা লাগলো। দেখলো ওর বাচ্চাদের মধ্যে কোনো শয়তান আত্মার প্রবেশ করে গেছে, আর তারা রুমের দেওয়ালে কোনো টিকটিকির মতো চলে যাচ্ছে। এটা দেখে ও একদম হতবাক হয়ে রয়ে যায়। ঘরের পরিবেশ থেকে আসা সেই ভয়ঙ্কর চিৎকার থামার নামই নিচ্ছিল না। সৌরভ দৌড়ে দৌড়ে আবার নিচে রিয়ার কাছে চলে যায়, কিন্তু রিয়া তো ওখান থেকে উধাও ছিল। তখন হঠাৎ পুরো ঘরে অন্ধকার ছেয়ে গেল। ঠিক সেই সময় কেউ আস্তে করে সৌরভের কাঁধে হাত রেখে দেয়। যখন ও আস্তে পেছনে ঘুরে তাকালো, তখন দেখলো ও রিয়া ছিল, যার চোখ একেবারে লাল হয়ে গেছিল আর মুখের ভেতর থেকে দুটো ধারালো দাঁত বাইরে বেরিয়ে এসেছিল। ও সৌরভকে সোজা গলা ধরিয়ে চাকিয়ে নিল। আরে এটা তুমি কি করছো রিয়া? তুমি কি পাগল হয়ে গেছো? যেভাবে এক রাত্রে আমাদের পরিবারকে অকারণে মেরে দেওয়া হয়েছিল, তারপর ঠিক সেইভাবেই এই ঘরে যারা আসে সেই কোনো পরিবারই সুখী থাকতে পারবে না। তোর বউ বাচ্চা সবাই তো অনেক আগেই মরে গেছে, আর এখন তোর পালা। এইটুকু বলে রিয়া সৌরভকে একদম দ্রুত গতিতে
সামনে পড়ে থাকা পিলারের দিকে ছুঁড়ে দেয়, যে কারণে ওর খুব গম্ভীর আঘাত লেগে যায়। আর তারপর রিয়া একটা ধারালো চাকু নিয়ে ওর দিকে এগিয়ে আসে, আর তারপর ওর শরীর থেকে বেঁচে থাকা প্রাণটাও বাইরে বের করে নেয়। কথাই বলে, যখনই আপনি নিজের ঘর কিনবেন তাহলে ভালো করে খোঁজ খবর অবশ্যই করে নেবেন, কারণ অনেক ঘরের গল্প অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, যেটার পরিণাম কল্পনা করা মাত্রই শরীরে মৃত্যুর ভয়ের নদী বইয়ে দেয়। এই পরিবারের সাথেও কিছুটা এরকমই হলো। এরাও ফেসে গেল এমন একটা ঘরের যেটা অভিশপ্ত ছিল। ওই অভিশপ্ত ঘরের ইতিহাস কিছুটা এই রকমের যে অনেক বছর আগে এই ঘরেই একটা পরিবার বাস করত। এখন কারণ এই ঘর শহর থেকে একদম আলাদা একটা নির্জন এলাকায় অবস্থিত, তাই এই কারণে এই ঘরটাকে তাক করাটা ডাকাতদের জন্য খুব সহজ ছিল। এক রাতে কিছুটা এইভাবেই দরজা খটখটানোর পরে পরিবারের লোকেরা দরজা খুলল। তখন দুজন ডাকাত ভেতরে প্রবেশ করে, আর তারা প্রথমে সব সোনা গয়না টাকা লুটে নেয়, আর হাতাপাই করার সময় পুরো পরিবারকে মেরে ফেলে। তখন থেকে এই ঘর পুরোভাবে অভিশপ্ত হয়ে গেছে, আর যে কেউ এখানে থাকার জন্য আসে তারা আর জ্যান্ত ফিরে যায় না। দূরে কোথাও পাহাড়ে একটা গভীর জঙ্গল ছিল। জঙ্গলের গাছ এত ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে কখনো পড়তো না, আর দিনের আলোতেও ওই জঙ্গলে অন্ধকারই হয়ে থাকতো। ওই জঙ্গলে একটা অনেক বড় আর পুরনো বট গাছ ছিল, যার ভেতরে একটা ডাইনি বাস করত। সবাই তাকে জঙ্গলি ডাইনির নামে জানতো। তার ভয় জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওই ডাইনি এত মারাত্মক ছিল যে জঙ্গলি জানোয়াররাও তার থেকে অনেক দূরে দূরে থাকত। জঙ্গলের বাইরে একটা কুঁড়ে ঘর ছিল, যেখানে সুদীপ তার অসুস্থ মায়ের সাথে বাস করত। একদিন ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। মা, তোমার শরীর খুব খারাপ লাগছে, আমাকে জঙ্গলে গিয়ে কিছু ভেষজ ওষুধ আনতেই হবে। না, তুই ওই জঙ্গলে কখনো যাবি না। ওই জঙ্গলি ডাইনির কারণে আমি তোর বাবাকে হারিয়ে ফেলেছি। এখন আমি তোকে হারাতে চাই না। আর আমি যদি না যাই, আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমার কিছু হবে না মা, আমি বেশি ভেতরে একদম যাব না। না, তোকে আমার দিব্যি, তুই ওই জঙ্গলের দিকে তাকাবিও না। যা, রাতে পোড়ানোর জন্য কিছু কাঠ নিয়ে আয়। সুদীপ হতাশ হয়ে বাইরে আসে আর কুড়ুল তুলে কাঠ আনতে বেরিয়ে পড়ে। ও ঘর থেকে কিছুটা দূরে আসে আর এক জায়গায় কাঠ কাটতে লাগলো। এতক্ষণে সুদীপ মায়ের কাশির আওয়াজ শুনতে পেয়ে যায়। ও রেগে কুড়ুল ছুঁড়ে দিল আর বলল, বারবার দিব্যি দিয়ে আমাকে থামিয়ে দেয়, কিন্তু এইবার নয়। আজ তো আমি ওষুধ নিয়েই তবে আসব। সুদীপ কুড়ুল হাতে নিল আর দৌড়ে ঘরের দিকে এলো। ঘরের দিকে ঝুঁকে দেখল তখন মা চোখ বন্ধ করে শুয়েছিল। ও আস্তে করে একটা মশাল নিল আর জঙ্গলের দিকে দৌড়তে লাগলো। সুদীপ জঙ্গলের সীমা অবধি পৌঁছে গেল। দুপুরের সময় ছিল আর জঙ্গলের বাইরে কড়া রোদ্দুর, কিন্তু জঙ্গলের ভেতরে এত ঘন অন্ধকার যে রাত হয়ে গেছে। সুদীপ জঙ্গলে যাওয়ার আগে মশাল জ্বালালো আর কুড়ুল আর মশাল নিয়ে আস্তে আস্তে ভেতরে যেতে লাগলো। সুদীপ যত ভেতরের দিকে যাচ্ছিল সূর্যের আলো ততই কমে যাচ্ছিল। কিছুক্ষণ পর আলোর দৃশ্য কম হয়ে গেল আর সুদীপ মশালের সাহায্যে আগে এগোতে লাগলো। ওই জঙ্গল একেবারে শান্ত ছিল, যেন জঙ্গলি ডাইনির ভয়ে চুপচাপ হয়ে রয়েছে। কিছুটা আগে এগোনোর পর সুদীপ
ওখানে মানুষ আর জানোয়ারদের কঙ্কাল দেখতে পেল। ও ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সাহস করে আগে এগোতে লাগলো। চলতে চলতে ও সেই বটগাছের সামনে এসে পৌঁছলো। সুদীপ খুব সাহস করে ওই বটগাছের দিকে দেখল। ওই বটগাছ এত শান্ত আর ভয়ঙ্কর ছিল যে সত্যি একটা জঙ্গলি ডাইনির মতো দেখতে লাগছিল। ও কোনো আওয়াজ না করে আগে এগোতে লাগলো। সব শেষে সুদীপ ভেষজ ঔষধের কাছাকাছি পৌঁছেই গেল। ও মশালটা একটা পাথরের ওপর রেখে দিল আর ভেষজ দ্রব্য ভাঙতে লাগলো। ও ওখান থেকে অনেক রকমের গাছগাছড়া তুলল আর মশাল নেওয়ার জন্য আগে এগোলো। আর যখনই ও নিজের পা আগে বাড়ালো, ওর পা একটা কাঠের ওপরে পড়ে যায় আর ওই কাঠটা ভেঙে গেল। ওই কাঠটা ভাঙার আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করল। সুদীপ ভয় পেয়ে গেল। ও ভেষজ দ্রব্য কোমরে বেঁধে নিল আর মশাল নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো। ওর পায়ের আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করছিল। সুদীপ এবার ওই বটগাছের সামনে এলো আর ও দেখল যে কঙ্কালের সংখ্যা অনেক বেড়ে গেছে। ও দৌড়তে লাগলো আর দৌড়তে দৌড়তে ওর পা একটা কঙ্কালের ওপর পড়ে যায়। ওর এত জোরে আওয়াজ বের হলো যে সব পাখিরা চেঁচামেচি করতে লাগলো। ভয় পেয়ে সুদীপের পা ওখানেই জমে গেল। শান্ত দাঁড়িয়ে থাকা ওই বট গাছটা হঠাৎ নড়তে লাগলো। ওর ডালপালা বড় হতে লাগলো। ওই সব দেখে সুদীপ ওখান থেকে পালাতে লাগলো, কিন্তু একটা ডাল ওকে থামিয়ে দিল আর চাকিয়ে ওকে নিজের হাতের ওপরে তুলল। এবার ওই বট গাছটা চিড়ে সেই জঙ্গলে ডাইনি বাইরে বেরোতে লাগলো। ও ওই গাছের মতোই লম্বা আর দেখতে একেবারে মারাত্মক ছিল। সুদীপ এই সব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগে, বাঁচাও 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 আমাকে। এই অন্ধকার জঙ্গলে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আজ অনেক দিন পরে মানুষের মাংস খেতে পাবো। বাহ, খুব ভালো কথা। ওকে খাওয়ার পর আমি তাকেও খেয়ে ফেলবো। মরার জন্য তৈরি হয়ে যা। ডাইনি তারপর নিচে পড়ে থাকা একটা কঙ্কাল হাওয়ায় তুলে নিল আর সেটার হাড়গুলো আলাদা করে দিল। ওই হাড়গুলো ধারালো পাথরে পরিণত হয়ে গেল আর ডাইনির ইশারা করা মাত্রই সুদীপের পুরো শরীরে ঢুকে গেল। সুদীপ এক ঝটকায় মরে গেল। ডাইনি ওকে ডালপালা থেকে মুক্ত করে দিল আর সুদীপের দেহ ওখানেই হাওয়ায় দাঁড়িয়ে রইল। ডাইনি আবার ইশারা করল আর ওই সব হাড়গুলো সুদীপের শরীর থেকে বেরিয়ে আবার কঙ্কাল হয়ে গেল। সুদীপের পুরো শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। ডাইনি আবার জোরে জোরে হাসতে লাগলো আর ঠিক তখন একটা ডাল এলো আর সুদীপের পেটে ঢুকে গেল। ওই ডালটা সুদীপকে ডাইনির কাছে নিয়ে এলো। ডাইনি ওকে খাওয়ার জন্য নিজের মুখটা খুলল আর ডালটা সুদীপকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি সুদীপকে চিবোতে লাগলো আর ওর হাড়গুলোর ভাঙার আওয়াজ আসতে লাগলো। পরে সুদীপের সব হাড়গোড় বাইরে ছুঁড়ে দিল। দারুণ মজা হলো। খুব মিষ্টি মানুষের মাংস। বাহ, চলো এবার ওর মাকে খাওয়া যাক। জঙ্গলের বাইরে রাত হয়ে গেছিল আর সুদীপের মা ঘরে সুদীপের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। মা খাটের ওপরে বসে ভাবছিল, কোথায় যে চলে গেল।
জঙ্গলে যদি না যায় তাহলে ভালো। এত রাতে এখন ওকে কোথায় খুঁজতে যাব? এরপর সুদীপ ঘরের ভেতরে এলো আর মায়ের পাশে বসে পড়ল। এত দেরি করে দিলি ঘরে আসতে, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এখন আমি এসে গেছি তো, চলো আমরা এবার খাবার খাই গিয়ে। মা উঠে খাবার দিতে লাগলো, কিন্তু এ কি, সুদীপের শরীর ডাইনির রূপ ধারণ করে নিল। ওই ডাইনিকে দেখে মা ভয় পেয়ে যায় আর দৌড়তে লাগে, কিন্তু সে বেশি দূর অবধি দৌড়তে পারল না, কারণ বাইরে ওই বট গাছটা পুরো কুঁড়ে ঘরটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল। একটা ডাল মাকে চাকিয়ে তুলল আর ডাইনির সামনে নিয়ে গেল। আমার আমার সুদীপ কোথায়? কি করেছিস তুই ওর সাথে? কোথায় আমার সুদীপ? এক্ষুনি জানতে পেরে যাবি। ডাইনি নিজের মুখ খুলল আর ডালটা মাকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি মাকে গিলে ফেলল আর হাড়গোড় আবার বাইরে ছড়ে দিল। ডাইনি গাছে চলে গেল আর ওই গাছটা মাটিতে ঢুকে উধাও হয়ে গেল। পাহাড়ের পেছন থেকে সূর্য উদয় হতে লেগেছিল। যখনই সূর্যের আলো মায়ের হাড়ের ওপর পড়ল, হাড়গুলো জ্বলতে লাগলো। একটি গ্রামে নহর নামে একটি লোক থাকত। দেখতে তাকে খুব খারাপ ছিল, সেজন্য তার মনে খুব কষ্ট ছিল। তার মাথাতে চুলও খুব কম ছিল, আর যেটুকু ছিল তা ছিল অদ্ভুত এবং রঙিন। গ্রামের লোকেরা তাকে দেখে দূরে পালিয়ে যেত। গ্রামের ছোট বাচ্চারা তাকে দেখে হাসতো আর তাকে নিয়ে মজা করত। এই ব্যাপারগুলো নহরের খুব খারাপ লাগতো। একদিন রাতে নহর তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে খুব ভালো করে দেখছিল। ওর নিজের ওপর খুব রাগ হচ্ছিল, আর হঠাৎই আয়নার প্রতিচ্ছবির সঙ্গে সে কথা বলতে শুরু করলো। কি জঘন্য দেখতে তোমাকে! তোমার মুখটা দেখে কি দুঃখী আর হতাশ বলে মনে হয়। সেই জন্য এই গ্রামের কোনো লোকই তোমাকে পছন্দ করে না। তোমাকে এই মুখটা বদলাতে হবে। তোমাকে এই জঘন্য মুখটা পাল্টে অন্য মুখের আশ্রয় নিতে হবে। একটা হাস্যোজ্জ্বল আর খুশি মুখ, যাকে সবাই পছন্দ করবে। নহর তার সামনে রাখা লাল রংটিকে তুলল আর তা দিয়ে তার মুখের ওপর রং লাগাতে লাগলো। সে সেই লাল রং দিয়ে তার মুখের দুদিকে একটা বড় স্মাইল বানালো। নিজের চোখের জল মোছার জন্য পুরো মুখের ওপর সাদা রং লাগালো আর চোখের পাতায় লাগালো কালো রং। কিছুক্ষণের মধ্যেই তার মুখটা একদম ক্লাউনের মুখের মতন বদলে গেল। নহর আয়নায় তার নিজের মুখ দেখে খুব খুশি হলো, কারণ এখন তার মুখশ্রী একেবারে বদলে গেছিল, আর তার আসল উদাস বিচ্ছিরি মুখশ্রী ওই ক্লাউনের মেকআপের নিচে লুকিয়ে গেছিল। আমার হতাশ মুখে তো হাসি ফুটেছে। আজকের পরে এই গ্রামের কোনো লোকই আমাকে দেখে আর দূরে পালিয়ে যাবে না। ছোট বাচ্চারাও আমাকে দেখে হাসবে না। কিন্তু গ্রামে নিশ্চয়ই আমার মতো আরো লোক আছে যারা নিজেদের মুখটাকে পছন্দ করে না। আমার তাদেরও সাহায্য করা দরকার। তাদেরকেও নতুন মুখ দান করা উচিত। নহর লাল রংটাকে তুলে নিল আর নিজের পকেটের মধ্যে রেখে বাইরে যাওয়ার জন্য বেরোলো। যখন সে গ্রামে পৌঁছল তখন সে আশেপাশে কাউকেই দেখতে পেল না। নহর সেই গ্রামের মধ্যে কোনো উদাস অথবা দুঃখী লোককে খুঁজছিল, কিন্তু সে কাউকেই খুঁজে পেল না। অবশেষে সে নিজেই উদাস হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎই নহর গাছের পেছন থেকে কারোর ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেল। সে গাছের পেছনে গিয়ে দেখল যে একটি যুবক ছেলে সেখানে বসে ফুঁপিয়ে কাঁদছে। নহর তার কাছে গেল এবং জিজ্ঞেস করল,
কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সেই ছেলেটি কোনো উত্তর দিল না, ব্যাস শুধুই কাঁদতে লাগলো। নহর তার পাশে বসে আবারও তাকে জিজ্ঞেস করলো, কি নাম তোমার? আর তুমি এত কাঁদছই বা কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার নাম হরিশ। আমাকে আমার মালিক কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, আর এই জন্যই আমি কাঁদছি। আরে হতাশ হয়ো না। যখন তুমি কাঁদো তখন তোমার মুখটা একদম দেখতে ভালো লাগে না। তুমি কাঁদা বন্ধ করো আর নিজের মুখে একটু হাসি আনো। দাঁড়াও, আমিই বরং তোমার মুখে হাসি ফোটাচ্ছি। সে নহরের হাতে ঝাপটা দিল, আর সেই কারণে ওই লাল রংটা মাটিতে পড়ে গেল। আপনি এটা কি করছেন? আমাকে একা থাকতে দিন, আপনি চলে যান এখান থেকে। আর এই কথা শুনে নহরের খুব খারাপ লাগলো, আর দৃষ্টির মধ্যে জমা হলো ঘৃণা। নহর ক্রোধান্বিতভাবে হরিশের দিকে দেখতে লাগলো। রাগের চোটে তার ক্লাউনের মতন মুখটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। নহরের সেই রূপ দেখে হরিশ ভয় পেয়ে গেল। হরিশ ভয় পেয়ে সেখান থেকে উঠে দাঁড়াতেই নহর তার হাত চেপে ধরে ওখানেই থামিয়ে দিল। হরিশ আরো ভয় পেয়ে গেল। তুমি আমার লাল রংটা নষ্ট করে দিলে? যাকে কোনো ব্যাপার না, আমি তোমার মুখে হাসি ফুটিয়েই ছাড়বো। নহর তার পকেট থেকে একটা ছোট ছুরি বার করলো আর হরিশের সামনে সেটাকে নাড়াতে লাগলো। হরিশ সেই ছুরিটা দেখে অত্যন্ত ভয় পেয়ে গেল আর নহরকে কাকুতি মিনতি করতে লাগলো। আমাকে যেতে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি আমার কোনো ক্ষতি করনি। আমি তো শুধু তোমাকে খুশি দেখতে চাই। যদি তুমি খুশি না থাকতে পারো তাহলে এই গ্রামের লোকেরা আমার মতো তোমাকে নিয়েও ঠাট্টা তামাশা করবে। এসো, আমার কাছে এসো। নহর ওই ধারালো ছুরিটা হরিশের মুখের মধ্যে ঢুকিয়ে দিল আর তার গালটাকে কাটতে লাগলো। যখনই নহর ভেতর থেকে গালটাকে কাটতে শুরু করলো, হরিশের মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে লাগলো আর সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। নহর অন্য গালটাকেও কাটতে শুরু করে দিল। হরিশ যন্ত্রণার চোটে ছটফট করছিল। দুটো গাল কাটবার পর নহর ছুরিটাকে বার করে আনলো আর ছুরিতে লাগা রক্ত নিজের পোশাকের মধ্যেই মুছে নিল। হরিশের মুখটা খুব ভয়ঙ্কর আর ভীতিকর লাগছিল, তবে তার মুখেতে একটা স্মাইলের মতন দেখতে দাগ তৈরি হয়ে গেল। সে কাঁদছিল। হরিশের ওই রক্তাক্ত হাসি মুখটা দেখে নহর জোরে জোরে হাসতে লাগলো। হাসি মুখের ওই ক্লাউন ফেসটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু হাসতে হাসতে হঠাৎই নহরের দৃষ্টি হরিশের চোখের দিকে গেল। তুমি কাঁদছো কেন? নিজের মুখটা একবার দেখো, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। তোমার মুখটা সারা জীবনের মতো এই রকমই থাকবে। তুমি তোমার মুখটা আর কোনো দিন বদলাতে পারবে না। হরিশ কিছু বলবার চেষ্টা করছিল, কিন্তু মুখ কেটে যাওয়ার ফলে সে কিচ্ছু বলতেই পারল না। আর তখন সে তার মুখটাকে ধরে কাঁদতে লাগল। হরিশকে কাঁদতে দেখে নহরের খুব রাগ হচ্ছিল। তুমি কান্না থামাও, তোমার চোখের জল আমার অসহ্য লাগছে। হরিশ কেঁদেই চলেছিল। সহ্য করতে না পেরে নহর দৌড়ে সামনে গেল আর ওই ছুরি দিয়ে হরিশের দুটো চোখের মধ্যে ঢুকিয়ে দিল। হরিশের গলা দিয়ে একটা আত্মচিৎকার বেরোলো আর সে মাটিতে পড়ে গেল। নহর খুনির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলতে লাগলো, এবার তোমার চোখ থেকে আর কোনো দিন জল পড়বে না, আর তুমি সব সময় খুশিতে থাকবে। এবার তুমি শান্তিতে শুয়ে থাকো। নহর তার ক্লাউনের মতন মুখটা দিয়ে একবার হরিশের দিকে ফিরে তাকালো আর ওখানেই তাকে মরবার জন্য ফেলে রেখে সেখান থেকে চলে গেল।
আমাকে আরো অনেককে হাসাতে হবে। এবার আমি আসি। তারপর থেকে অনেক লোক ওই ক্লাউন ফেস নহরের হাতে মারা যেতে লাগলো। যাকেই সে দুঃখের মধ্যে দেখত তার পরিণতি ওই হরিশের মতোই হতো। সেই জন্য গ্রামবাসীরা রাতে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিল। পুরো গ্রাম নিস্তব্ধ আর ভয়ের পরিবেশে ঢেকে গেল। এক রাতে নহর যখন ছুরি নিয়ে গ্রামে ঘুরছিল, তখন মদন সাইকেলে করে ওখান দিয়ে যাচ্ছিল। হঠাৎই তার সাইকেলটা পিছলে গেল আর মদন মাটিতে আছাড় খেয়ে পড়ল। মদন ব্যথায় কাতরাচ্ছে দেখে নহর তার পাশে গিয়ে দাঁড়ালো। নহর এবং তার ক্লাউনের মেকআপ দেখে মদন ভয় পেয়ে গেল। নহর তার ছুরি বার করলো আর জোরে জোরে হাসতে লাগলো। তোমায় দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছো। এসো, আমি তোমার কষ্ট দূর করে দিচ্ছি। না, দূরে যাও আমার থেকে। নহর ধীরে ধীরে মদনের দিকে এগিয়ে গেল। মদনও ভয়ের চোটে ক্রমশ পিছিয়ে যেতে লাগলো। পেছোতে পেছোতে হঠাৎই মদনের হাত একটি লোহার শলাকার স্পর্শ পেল। চুপচাপ সে সেটাকে তুলে নিল আর নহর কাছাকাছি আসতেই সে প্রচন্ড জোরে তার পেটের মধ্যে ওটা ঢুকিয়ে দিল। নহর যন্ত্রণার চোটে জোরে চিৎকার করে উঠল আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎই সে শান্ত হয়ে গেল। মদন এটা দেখে খুব ভয় পেয়ে গেল, কারণ নহরের পেট থেকে এক ফোঁটাও রক্ত বেরোচ্ছিল না আর সে বেঁচেও ছিল। মদন সে লোহার শলাকা বের করে নহরের বুকে ঢুকিয়ে দিল। তবুও নহরের শরীর থেকে এক ফোঁটাও রক্ত বেরিয়ে এলো না। নহর এটা দেখে জোরে জোরে ভয়ঙ্কর হাসতে লাগলো। মদন বুকের থেকেও ওই লোহার শলাকাটি বের করলো আর নিজে উঠে দাঁড়ালো। যদিও সে ভয় পেয়েছিল, তাও সে শেষবার আঘাত করবার জন্য ওই শলাকাটা নহরের গাল ভেদ করে ঢুকিয়ে দিল। লোহার শলাকাটা নহরের দুই গাল ভেদ করে বাইরে বেরিয়ে এলো আর তার হাসি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। নহর নিচে পড়ে গেল। তার মুখটা ক্রমশ পুরোপুরি সাদা হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই নহর এবং তার ভেতরের ক্লাউনটার মৃত্যু ঘটল আর পুরো গ্রাম সেই রাতেই ভয় মুক্ত হয়ে ঘুরতে বেরোলো। নহরের মৃত্যুর পর গ্রামের কোনো মানুষই কোনো খারাপ দেখতে মানুষের পেছনে লাগতে বা তাকে নিয়ে হাসাহাসি করবার জন্য অন্তত 10 বার ভাবত। আমাদেরও কারুর কমজোরি নিয়ে মজা করা উচিত নয়। একবার গ্রামে মেলা লেগেছিল। সেখানে অনেক ধরনের জিনিসপত্রের দোকান লাগানো হয়েছিল। মেলায় খুব ভিড় ছিল আর সেখানেই অনিতা আর তার মেয়ে প্রিয়াও ঘুরছিল। ঘুরতে ঘুরতে ওরা দুজন হাঁপিয়ে যায় আর আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। শরবত দোকানের ঠিক পাশেটাই একটা অনেক বড় খেলনার দোকান ছিল, যেখানে বিভিন্ন রকমের ছোট বড় খেলনা ছিল। প্রিয়ার ধ্যান ওই দোকানে রাখা একটা পুতুলের ওপরে পড়ে যায়। ওই পুতুলটা বাকি সব পুতুলের থেকে আলাদা আর বড় দেখাচ্ছিল। প্রিয়ার ধ্যান ওই পুতুলের দিকেই ছিল। ও সেটাকে দেখছিল আর হঠাৎ ওই পুতুলটা প্রিয়াকে দেখে মুচকি হাসতে লাগলো। প্রিয়াও ওই পুতুলটাকে দেখে মুচকি হাসতে লাগলো। পুতুল মাথা নাড়িয়ে প্রিয়াকে নিজের কাছে ডাকলো আর প্রিয়াও ওর কথা শুনে শরবতের গ্লাস নিচে রেখে দেয় আর ওর কাছে চলে যায়। প্রিয়া পুতুলটাকে হাতে তুলল আর তাকে আদর করতে লাগলো। প্রিয়াকে নিজের কাছে না দেখতে পেয়ে অনিতা ভয় পেয়ে গেল। প্রিয়া, 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 কোথায় গেলি তুই? প্রিয়া! অনিতার আওয়াজ শুনে প্রিয়া খেলনার দোকান থেকে সাড়া দিল। মা, আমি এখানে
অনিতা দৌড়ে দৌড়ে ওই দোকানে গেল। কত ভয় পেয়ে গেছিলাম আমি। এখানে কি করছিস তুই? মা, এই পুতুলটা দেখো না, কি সুন্দর লাগছে। এ আমার দিকে দেখে মুচকি হাসছিল আর আমাকে নিজের কাছে ডাকছিল। আমার এটা চাই। অনিতা পুতুলের দিকে দেখল, তখন ওর চেহারা একেবারে নির্বিকার ছিল। তারপর সে মুচকি হেসে প্রিয়ার দিকে দেখল আর বলল, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। প্রিয়া এটা শুনে খুব খুশি হয়ে গেল আর ও ওই পুতুলটাকে নিজের বুকে জড়িয়ে নিল। দাদা, এই পুতুলটার কত হলো? ওকে 50 টাকা। অনিতা তাকে টাকা দিল আর দুজন ওই দোকান থেকে বেরিয়ে পড়ল। পুতুল আবার হাসতে লাগলো, কিন্তু এইবারে ওর হাসি একটু ভয়ঙ্কর লাগছিল। অনিতা আর প্রিয়া নিজের বাড়ি পৌঁছয়। বাড়ি পৌঁছতেই প্রিয়া পুতুলের সঙ্গে খেলতে শুরু করে দিল। প্রিয়া, আমি তোকে কি বলেছিলাম? আগে পড়া পুরো করে নে, তারপর পুতুল নিয়ে খেলবি। চল, রেখে দে পুতুলটাকে আর গিয়ে পড়া পুরো কর। প্রিয়া মন খারাপ করে পুতুলটাকে এক জায়গায় রাখলো আর বই আনার জন্য অন্য ঘরে চলে গেল। প্রিয়ার যাওয়ার পরে পুতুল নিজের মাথাটা অনিতার দিকে ঘোরালো আর রাগের চোখে তাকে দেখতে লাগলো। পুতুলের চোখ লাল হয়ে যাচ্ছিল, যেন ওর চোখে রক্ত উঠে এসেছে। প্রিয়াকে আসতে দেখে পুতুল আবার শান্ত হয়ে গেল। রাতে আমি এই পুতুলটার সাথেই খেলবো। ঠিক আছে, এবার তাড়াতাড়ি পড়ে নে। রাত হয়ে গেছিল আর প্রিয়ার বাবা রঞ্জিত নিজের কাজ থেকে ফিরে চলে আসে। বাবাকে আসতে দেখে প্রিয়া পড়া বন্ধ করে দেয় আর তাকে পুতুলটা দেখাতে লাগলো। বাবা, এই দেখো, আমি একটা নতুন পুতুল কিনেছি। রঞ্জিত ওই পুতুলটা দেখে খুব রেগে গেল আর অনিতাকে আওয়াজ দিতে লাগলো, অনিতা, অনিতা, বাইরে এসো। অনিতা দৌড়ে দৌড়ে বাইরে এলো। কি হয়েছে? কি হয়েছে? এরকম বাজে জিনিসে টাকা খরচ করার কি দরকার ছিল তোমার? টাকা কি গাছে ফলে নাকি? রঞ্জিত রেগে গিয়ে ওই পুতুলটা জোরে ছুঁড়ে দিল আর এই কারণে ওই পুতুলটার মাথা ভেঙে গেল। দুজনকে ঝগড়া করতে দেখে প্রিয়া কাঁদতে লাগলো আর দৌড়ে পুতুলের কাছে চলে গেল। ভাঙাচোরা পুতুলটাকে নিয়ে প্রিয়া নিজের ঘরে চলে গেল আর অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলো। কিছুক্ষণ পর অনিতা প্রিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকতে এলো। প্রিয়া মা, চল খাবার খেয়ে নে। আমার খিদে নেই, তুমি যাও। প্রিয়া খাবার জন্য মুখের উপরে মানা করে দিল। পুতুল ভেঙে যাওয়ার কারণে ও খুব কাঁদছিল আর কাঁদতে কাঁদতে কিছু না মুখে দিয়ে পুতুলকে নিজের কাছে রেখে শুয়ে পড়ল। মাঝরাত পেরিয়ে গিয়েছিল। অনিতা আর রঞ্জিত নিজেদের ঘরে ঘুমোচ্ছিল। প্রিয়াও একেবারে গভীর ঘুমে শুয়েছিল। হঠাৎ করে পুতুলের চোখ চমকাতে লাগলো আর আবার লাল হয়ে গেল। সে আস্তে করে প্রিয়ার হাত থেকে বাইরে চলে এলো আর নিজের থেকেই চলতে লাগলো। ওর ভেঙে যাওয়া মাথাটা ওর নিজের হাতে ধরে রেখেছিল। চলতে চলতে ও প্রিয়ার ঘর থেকে বাইরে এলো আর অনিতা ও রঞ্জিতের ঘরে যেতে লাগলো। পুতুল ওই দুজনের ঘরে চলে এলো। ও নিজের একটা হাত দাঁড় করালো আর ওদের দুজনকে হাওয়ায় তুলে নিল। যখনই তারা ছাদ অবধি পৌঁছলো, পুতুল ওদের দুজনকে ছেড়ে দিল আর তারা জোরে মাটিতে এসে পড়ে যায়। দুজন ঘুম থেকে জেগে যায়। ওরা কিছুই বুঝতে পারলো না যে আসলে এসব হচ্ছেটা কি। তারপরেই অনিতার চোখ পুতুলের দিকে গেল আর ওকে দেখে সে ভয় পেয়ে গেল। ওই পুতুল নিজের মাথা নিজের হাতে ধরে দাঁড়িয়েছিল
এ কোথা থেকে চলে এলো আর নিজের পায়ে দাঁড়িয়ে আছে? রঞ্জিত রেগে পুতুলটা তোলার জন্য গেল, কিন্তু ওই পুতুলটা এত ভারী হয়ে গেছিল যে রঞ্জিত পুরো জোর লাগিয়ে ওকে তোলার চেষ্টা করছিল, কিন্তু ওই পুতুলটাকে ও নাড়াতেও পারছিল না। সব শেষে পুতুলের রাগ বেড়ে গেল আর ও রঞ্জিতকে জোরে বিদ্যুতের ঝটকা দিয়ে দিল। ঝটকা খেয়ে রঞ্জিত দূরে গিয়ে পড়ে যায়। তুমি আমার প্রিয়াকে কাঁদিয়েছো, এখন আমি তোমাকে আর ছাড়বো না। পুতুলটা রঞ্জিতের ছাতিতে ঝাঁপ দিয়ে দিল। পুতুলের ভার রঞ্জিত সইতে পারছিল না। ও রঞ্জিতের ছাতিতে নিজের পা মারতে লাগলো। যখন যখন পুতুলের মার বাড়তে লাগলো, রঞ্জিতের মুখ আর নাক থেকে রক্ত বেরোতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতের মৃত্যু হয়ে গেল। অনিতা মৃত্যুর এই সব দৃশ্য একটা কোণে কাঁদতে কাঁদতে দেখছিল। ওই পুতুল রঞ্জিতকে মারার পর অনিতার দিকে এগোতে লাগলো। পুতুলকে আসতে দেখে অনিতা আরো বেশি ভয় পেয়ে গেল। আমাকে কিছু করো না, আমি ছাড়া প্রিয়ার আর কেউ নেই, আমাকে ছেড়ে দাও। প্রিয়ার আর তোমার কোনো দরকার নেই, এখন থেকে আমি প্রিয়ার খেয়াল রাখবো। পুতুল নিজের হাতে বিদ্যুৎ বের করে অনিতার উপরে ছুঁড়তে লাগলো। ওই বিদ্যুতের ঝটকা অনিতা সহ্য করতে পারল না আর ও ওখানেই দম ছেড়ে দিল। দুজনকে মারার পর ও আবার রিয়ার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 2টো বেজেছিল। দেবা আর রিয়া তাদের বিছানায় ঘুমোচ্ছিল। তখনই দেবা উঠে দাঁড়ালো আর চলতে লাগলো। দেবা হুঁশে ছিল না। ও চলতে চলতে বাড়ির বাইরে চলে গেল আর অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে ও ফিরে চলে এলো। দেবার হাতে একটা সোনার পয়সা ছিল। ওই পয়সাটা বাড়ির ভেতরে নিয়ে এলো আর বিছানায় আবার শুয়ে পড়ল। সকাল হলো আর রিয়া দেবার হাতে রাখা সোনার পয়সাটা দেখতে পেল। বাহ, আমার জন্য সোনার পয়সা এনেছে। আমি কাল তোমাকে এটাই বলছিলাম, সোনা কিনে আনো, আর তুমি আজকে নিয়েও চলে এলে। খুব ভালো করেছো। দেবা এই ব্যাপারে কিচ্ছু জানতো না। ও জানতো না যে ওর কাছে সোনার পয়সা কোত্থেকে এলো। ও বারবার মনে করার চেষ্টা করছিল, কিন্তু ওর কিছুই মনে পড়ল না। রিয়া খুশিতে ছিল কারণ ও সোনা পেয়ে গেছে, কিন্তু দেবা বিরক্ত ছিল যে ওই পয়সাটা কোথায় পেল। যাই হোক, দিন কাটল আর মাঝরাতে দেবা আবার উঠল আর অন্ধকারে কোথাও চলে গেল। কিছুক্ষণ পরে ও ফিরে এলো আর একটা সোনার পয়সা সঙ্গে নিয়ে। এই ব্যাপারটা প্রত্যেক দিন হতে লাগলো। রিয়া খুশিতে ছিল আর দেবা চিন্তায়। একদিনের কথা, রিয়া কিচেনে কাজ করছিল। বাপ রে বাপ, আজকেও এত সময় কেটে গেল বাড়ির কাজ করতে করতে। দেবা, এই ডিব্বাটা নামাও, আমার হাতে পৌঁছচ্ছে না। দেবা, এখানে এসো না। দেবা, শুনতে পাচ্ছ না নাকি? আর কখনো আমাকে হাত লাগাবে না। দেবা রিয়াকে খুব জোরে থাপ্পড় মারল আর ওখান থেকে চলে গেল। কি জোরে মেরে গেল! আমি কি এমন ভুল করলাম? যাও, আমিও কথা বলবো না। রাত হয়ে গেছিল। দেবা আর রিয়া ঘুমোচ্ছিল। ঘুমের ঘোরে রিয়া দেবার ছাতিতে হাত রাখল। দেবা নিজের চোখ খুব রেগে গিয়ে খুলল আর রিয়ার দিকে তাকালো আর রেগে গিয়ে রিয়াকে জোরে একটা লাথি মেরে
বিছানা থেকে নিচে ফেলে দিল। আহ! 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 দেবার গায়ে হাত লাগাবে না। আমাকে কেন ধাক্কা দিলে? তোকে বলেছিলাম দেবার গায়ে হাত লাগাবি না। তাহলে কেন আমার দেবার গায়ে হাত লাগালি? দেবা শুধু আমার। তোর সোনা দরকার ছিল তাই না? প্রত্যেকদিন সোনা পেয়ে যাচ্ছিস, তাহলে সোনা পেয়ে খুশি থাক। দেবাকে ভুলে যা। কেমন কথা বলছো তুমি? দেখো, আমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। দেবা রিয়ার কাছে গেল। তুই তো মরবি, আমার হাতে মরবি। দেবা রিয়ার গলা ধরে হাওয়াতে তুলে নেয়। রিয়ার দম বন্ধ হতে লাগলো। তখনই কারোর চলার আওয়াজ এলো। একটা অঘরী জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। অঘরীকে দেখে দেবা অজ্ঞান হয়ে যায়। আর রিয়া দৌড়তে দৌড়তে ঘরের বাইরে ওই অঘরীর কাছে চলে যায়। আমাকে আমাকে দয়া করে বাঁচিয়ে নিন। আমার স্বামী আমাকে মেরে ফেলবে। ও তোর স্বামী নয়, তোর স্বামীর ভেতরে একটা ডাইনি বসবাস করছে। ওই ডাইনি তোর স্বামীকে দিয়ে এই সব করাচ্ছে। কি? আমি আপনার কাছে হাত জোড়ো করছি, আমার স্বামীকে বাঁচিয়ে নিন। এই সব তোর কারণেই হয়েছে। তোর স্বামীর এরকম অবস্থা তোর কারণেই হয়েছে। আমি কিছু করিনি। মনে কর কিছুদিন আগে। কতদিন ধরে বলছি আমার সোনা চাই। আরে কোথা থেকে নিয়ে আসবো তোমার সোনা? এত দাম বাড়ছে, টাকার বাকি থাকে কোথায় যেটা দিয়ে আমি তোমার জন্য সোনা কিনবো? সেটা আমি শুনতে চাই না। যদি এটাই বলার ছিল তাহলে বিয়ের সময় কেন কিছু বলনি? তোমার মতো স্বামী যেন আর কেউ না পায়। আমার তো জীবনটাই নরক হয়ে গেল তোমার সাথে। যেভাবে হোক নিয়ে এসো, নিজেকে বিক্রি করে নিয়ে এসো, কিন্তু আমার সোনা চাই। এবার তুই খুশি তো? প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যাচ্ছিস তুই। তুই বলেছিলি না নিজেকে বিক্রি করে সোনা নিয়ে এসো। তোর স্বামী নিজের আত্মা ওই ডাইনিকে বিক্রি করে দিয়েছে, আর তার বদলে প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যায়। ভুলে যা নিজের স্বামীকে তুই। না না, আমি আমার স্বামীকে চাই। আমার স্বামীকে বাঁচিয়ে নিন। চেষ্টা করে দেখছি, বাকি সব ভগবানের ভরসায়। ঠিক আছে, মনে হচ্ছে দেবা উঠে পড়েছে। চুপ করে আমার পেছনে আয়। রাত 2 বেজে গেছিল। দেবা উঠে জঙ্গলের দিকে চলে গেল। দেবার পেছনে অঘরী আর রিয়াও জঙ্গলে চলে গেল। দেবা জঙ্গলে একটা বট গাছের সামনে দাঁড়িয়ে পড়ে, আর দেবার শরীর থেকে ডাইনি বাইরে বেরিয়ে আসে, আর দেবা ওখানেই পড়ে যায়। এটা তো ডাকিনি ডাইনি। ডাকিনি ডাইনি যখন বাইরে এলো, অঘরী দেবার মাথায় ছাই লাগিয়ে দিল, আর হাতে একটা লাল সুতো বেঁধে দিল, আর দেবার আশেপাশে ছাই দিয়ে একটা ঘেরা তৈরি করে নিল। ডাকিনি ডাইনি গাছ থেকে বাইরে বেরিয়ে চিৎকার করতে লাগলো। অঘরী, আমাকে দেবার শরীরে যেতে দে। না, তুই দেবাকে ছেড়ে দে। না, ছাড়বো না আমি দেবাকে, আর তোকেও মেরে ফেলবো। তুই আমাকে স্পর্শ করতে পারবি না, তোকে আমি পুড়িয়ে ভস্ম করে দেব। ডাকিনি ডাইনি রিয়ার শরীরে ঢুকে পড়ে। দেবের জ্ঞান ফিরে যায়। রিয়া! আমাকে ভস্ম করলে আমার সাথে ও মরে যাবে।
রিয়ার চুল খুলে যায় আর ও উল্টোভাবে গাছে ঝুলে পড়ে। ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ। রিয়ার শরীর ছেড়ে দে, না হলে এই গাছটাকেই পুড়িয়ে দেব। না না, তুই এরকম কিচ্ছু করবি না অঘরি। আমি এটাই করব। ভোলেনাথের এথাই ইচ্ছে, তোকে রিয়ার শরীর ছাড়তেই হবে। রিয়াকে ছেড়ে দে আর নিজের কাছে ফিরে যা। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ডাকিনী ডাইনি রিয়ার শরীর ছেড়ে বট গাছের ভেতরে ঢুকে পড়ে। অঘরি, আজ তো তুই একে বাঁচিয়ে নিলি, কিন্তু আমি দেবাকে ছাড়বো না। অঘরি রেগে গিয়ে গাছের দিকে তাকালো আর তারপর সে নিজের শক্তি দিয়ে বট গাছটায় আগুন লাগিয়ে দিল। গাছ পুড়ে যাওয়ার কারণে ডাইনি আর পেত্তিদের চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া গেল। দেবা, এইসব তুমি নিজে করেছিলে না? সেদিন তুমি ওই কালো জাদুঘরের কাছে যেতে, আর না এই ডাইনি তোমার পেছনে লাগতো। মানুষ নিজের লোভ আর স্বার্থের জন্য কালো জাদুর ব্যবহার তো করে নেয়, কিন্তু সেই কালো জাদু তার নষ্টের কারণ হয়ে যায়। এখনো সময় আছে, শুধরে যাও। এইবারে আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি, প্রত্যেকবার আসবো না। ঘরে যাও আর যা কিছু তোমাদের কাছে আছে সেটা নিয়েই খুশি থাকো। বেশি টাকার লোভ করো না।